আপনারা যারা কানাডাতে পড়াশোনা করতে যাচ্ছেন বা কানাডাতে স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে চাচ্ছেন তারা অনেকেই স্পন্সর সংক্রান্ত বেশ কিছু প্রশ্ন করে থাকেন আমাদেরকে। তার মধ্যে উল্লেখযোগ্য প্রশ্ন হচ্ছে কে কে স্পন্সর করতে পারবে, স্পন্সরের ব্যাংকে কত টাকা থাকতে হবে এবং স্পন্সরের কি কি ডকুমেন্ট সাবমিট করতে হবে। আর এই ইনফরমেশনগুলোর ল্যাকিংসের কারণেই ম্যাক্সিমাম স্টুডেন্ট ভিসা রিফিউজ হয় কানাডাতে। তো এই ভিডিওতে আমি কানাডায় স্পন্সর সংক্রান্ত সকল জটিলতার অবসান ঘটাবো। তো চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক, আপনাদের সাথে আছি আমি সিএম আমিনুল বাহার। আমাদের এই চ্যানেলে ইউএসএ, কানাডা সহ ইউরোপের বিভিন্ন দেশে ভিজিট, পড়াশোনা, ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশান আছে। আপনারা যারা যেই টপিক্সে ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন। এরপর ছোটোখাটো প্রশ্ন থাকলে কমেন্টস করবেন। আর তারপরেও কেউ যদি একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ করতে চান বা আমাদের কাছ থেকে কোনো সার্ভিস নিতে চান তাহলে ডিসক্রিপশানে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম ইমেল করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথে থাকতে পারেন। এনিওয়ে চলে আসি মূল আলোচনায়। আপনারা যারা কানাডাতে আসলে পড়াশোনা করতে চান তাদের প্রথমেই যেই প্রশ্নটা যে কে স্পন্সর করতে পারবে, কে স্পন্সর করলে আপনার ভিসা পাওয়ার চান্সেসটা বেশি। তো স্পন্সর একদম ফার্স্ট হচ্ছে আপনার প্যারেন্টস, অর্থাৎ ফাদার মাদার যে কেউ স্পন্সর করতে পারে। এটা খুবই আইডিয়াল একটা স্পন্সর হতে পারে। এরপরে আপনি নিজেও স্পন্সর হতে পারেন, লাইক আপনার ফাদার মাদার বা যে কোনো জায়গা থেকে আপনার ফান্ডে যদি ওই আপনার অ্যাকাউন্টে যদি ওই টাকাটা থাকে, নির্দিষ্ট একটা পরিমাণের টাকা থাকে, তাহলে আপনি নিজেও আপনার নিজেকে স্পন্সর করতে পারেন শুধুমাত্র আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখিয়ে, আপনার ফাইন্যান্সিয়াল সলভেন্সি দেখিয়ে আপনি নিজেকে নিজেও স্পন্সর করতে পারেন। আর এছাড়া আপনার ভাই বোন বা আপনার গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার এরাও আপনাকে স্পন্সর করতে পারে। বাট এর বাইরের কেউ যদি স্পন্সর করে সে কিছুতেই 30%-এর বেশি স্পন্সর করতে পারবে না। আপনার টোটাল যেই কস্ট সেটার 30% থার্ড পার্টি যে কেউ ইনভেস্ট করতে পারবে। বাট এর বাকি অংশটা আপনার নিজস্ব, এই যে আপনার ফাদার মাদার নিজের অথবা এই গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার সিবলিংস এর মধ্যে থেকে 70% অবশ্যই থাকতে হবে। এখন আসি যে কত অ্যামাউন্ট আপনার স্পন্সরের দেখাতে হবে বা স্পন্সরের ব্যাংকে কত টাকা থাকতে হবে। এটা ডিপেন্ড করে আপনার টিউশন ফি এবং লিভিং কস্টের উপরে। আপনার ইয়ারলি টিউশন ফি কত দেখবেন, প্রত্যেকটা ইউনিভার্সিটির টিউশন ফিটা আসলে ইউনিভার্সিটি সাবজেক্ট ওয়াইজ ভ্যারি করে, লাইক 10 লাখ টাকা থেকে 30 লাখ টাকা 40 লাখ টাকাও আপনার টিউশন ফি হতে পারে, ইয়ারলি টিউশন ফি। এরপরে হচ্ছে ওইটার সাথে আপনি কি করবেন, লিভিং কস্টটা অ্যাড করবেন। লাইক বিভিন্ন এরিয়াতে স্ট্যান্ডার্ড লিভিং কস্ট আছে, ওটা যেই ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করবেন ওই ইউনিভার্সিটিরই লিভিং কস্টের একটা চার্ট থাকবে। ওই চার্টটা আপনি যোগ করবেন টিউশন ফি এর সাথে। টিউশন ফি এর সাথে ওই চার্টটা যোগ করলে যত হবে, এটা যদি 30 লাখ হয় তাহলে আপনার 30 লাখ টাকা স্পন্সরের দেখাতে হবে, যদি 35 লাখ হয় তাহলে 35 লাখ দেখাতে হবে, যদি 25 লাখ হয় তাহলে 25 লাখ দেখাতে হবে। স্ট্যান্ডার্ড একটা অ্যামাউন্ট হচ্ছে 30 লাখ টাকা অ্যাভারেজ একটা স্পন্সরের যদি থাকে তাহলে সে যে কাউকে আসলে ফাইন্যান্স করতে পারে বা স্পন্সর হতে পারে। এখন আসি যে এই স্পন্সরের কি কি ডকুমেন্ট লাগবে। আপনি যখন কানাডাতে ভিসার জন্য আবেদন করবেন বা স্টাডি পারমিটের জন্য আবেদন করবেন তখন অবশ্যই এই স্পন্সরের সকল ডকুমেন্ট আপনাকে প্রপারলি ফাইলিং করতে হবে, আদারওয়াইজ আপনার ভিসাটা রিফিউজ হয়। কানাডার ভিসা রিফিউজ হওয়ার ম্যাক্সিমাম কারণ হচ্ছে 98% কারণ হচ্ছে এই স্পন্সরের ডকুমেন্টগুলো প্রপারলি সাবমিট করতে না পারার কারণে। অন্যান্য দেশও আসলে এই স্পন্সরের ডকুমেন্ট চায় বা তারা মেক শিওর হতে চায় যে স্পন্সর কি ফাইন্যান্স করতে পারবেন কি না, স্পন্সরের কি সাফিসিয়েন্ট ব্যালেন্স আছে কিনা, এই জিনিসটা মেক শিওর করতে চায়, যেহেতু সে পড়াশোনার খরচটা বেয়ার করবে। কিন্তু কানাডা এই ফাইন্যান্সিয়াল সলভেন্সির পাশাপাশি তার আদার্স সকল প্রপার্টি, এই প্রপার্টিগুলো কি ট্যাক্স ফাইলে দেখানো আছে কিনা এই জিনিসটাও তারা খুব গুরুত্বের সাথে দেখতে চায়। তাই কানাডার ক্ষেত্রে এই ডকুমেন্টগুলো অত্যন্ত যত্ন সহকারে আপনাদেরকে সাবমিট করতে হবে। এক্ষেত্রে ফার্স্ট যেই জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের একটা ট্যাক্স ফাইল, স্পন্সরের লাস্ট 3 ইয়ার্সের ট্যাক্স ফাইল সাবমিট করতে হবে, যেটার মাধ্যমে প্রুফ করে যে হ্যাঁ তার এই অর্জনগুলা লোকাল ট্যাক্সে সে পে করে এবং লোকাল ট্যাক্স ফাইলে এই জিনিসগুলো শো করা আছে, তাহলে তারা অনেক অথেন্টিক মনে করে। এরপরে এই স্পন্সরের একটা অ্যাসেট ভ্যালুয়েশন এখানে আপনাকে সাবমিট করতে হবে।
যেখানে এই স্পন্সরের আদার্স যত প্রপার্টি আছে সকল প্রপার্টির কারেন্ট ভ্যালুটা কত, এই প্রপার্টির থেকে যদি তার কোনো ইনকাম হয়ে থাকে সেই ইনকামটা কত, অ্যাট দ্য সেম টাইম আদার্স তার বিজনেস ইনকাম সহ আদার্স প্রপার্টি থেকে যে ধরনের ইনকাম আসে টোটাল সকল ইনকামগুলোর রিফ্লেকশন এখানে থাকতে হবে। এরপরে তার কোন বিজনেস আছে, কোন ব্যাংকে কত ট্রানজ্যাকশন আছে, সেভিংস ডিপোজিট কত আছে, ব্যাংক ডিপোজিট কত আছে, তার যদি কোনো সঞ্চয়পত্র থেকে থাকে, শেয়ার মার্কেটে যদি কোনো ইনভেস্ট করে থাকে, মানে তো টোটাল বিজনেস অ্যাসেট এবং ইনকামের সকল ভ্যালুয়েশনটা এখানে দেখাতে হবে। তাহলে বুঝবে কমপ্লিট একটা সিনারি যে এই স্পন্সরের কি কি অ্যাসেট আছে, কি কি বিজনেস আছে, কি কি ইনভেস্টমেন্ট আছে, এই জিনিসটা টোটালি ওই অ্যাসেট ভ্যালুয়েশনের মাধ্যমে ক্লিয়ার হয়ে যায়। এবং সাথে সাথে কি করতে হবে, এই যে অ্যাসেট ভ্যালুয়েশনে যত রকম প্রপার্টি, ইনকাম এবং বিজনেস দেখিয়েছেন ওই রিলেটেড সকল ডকুমেন্টও আপনাকে কি করতে হবে, এই ভিসা অ্যাপ্লিকেশনের সাথে সাবমিট করতে হবে। আর এই ডকুমেন্টগুলো যদি আপনারা প্রপারলি সাবমিট করতে পারেন তাহলে আপনাদের ভিসা হওয়ার চান্সেসটা অনেক বেশি। আমি যতগুলা রিজেক্ট কেস পেয়েছি বা যতগুলা রিফিউজাল নোটিশ আমাদের কাছে এসেছে সবগুলোতেই আমি ম্যাক্সিমাম দেখেছি যে এই ডকুমেন্টগুলো প্রপারলি সাবমিট করতে না পারার কারণেই ভিসাটা রিফিউজ হয়েছে। কারণ কি, আমাদের দেশের অনেক কনসালটেন্সি ফার্মের এই ট্যাক্স লয়ের প্র্যাকটিসের এক্সপিরিয়েন্সটা থাকে না, বা ট্যাক্সের ফাইলে কিভাবে এই অ্যাসেটগুলো দেখাবে, কিভাবে তার ইনকামগুলো দেখাবে, ওই ভ্যালুয়েশনের সাথে ইনকামগুলোর রিফ্লেকশন কিভাবে দেখাবে, এই জিনিসগুলো অনেকেই জানে না। এই জিনিসগুলো অনেকেই না জানার কারণে ভিসা রিফিউজ হচ্ছে ম্যাক্সিমাম। কারণ কি, আমাদের দেশে অনেকেরই আসলে ট্যাক্স ফাইলের সাথে নর্মাল বিজনেস বা নর্মাল প্রপার্টির ভ্যালুয়েশনগুলো প্রপারলি থাকে না, বা সব কিছু ট্যাক্স ফাইলে দেখানো থাকে না। ওই জায়গায় একটু কারেকশন করে দিতে হয় বা ওই ট্যাক্স ফাইলটা সংশোধন করে প্রপারলি তার সকল ডকুমেন্ট দিয়ে তারপরে সাবমিট করতে হয়। আদারওয়াইজ কি হয়, ভিসা অফিসার বা কনসুলার অফিসার কনফিউজড হয়ে যায়, একটার সাথে আরেকটা ডকুমেন্ট ম্যাচ করতেছে না, তখন কি হয়, ভিসাটা রিজেক্ট করে দেয়। তাই আপনারা যদি কোনো একজন ট্যাক্স লয়ার বা অত্যন্ত এক্সপার্ট যারা রেগুলার এই জিনিসগুলো ডিল করে এরকম কারো মাধ্যমে আপনাদের ভিসাটা প্রসেস করেন তাহলে আপনাদের চান্সেসটা অনেক বেশি থাকে। আর যদি কোনো স্পন্সরের ডকুমেন্ট এমনিতেই সব কিছু ফার্নিশড করা থাকে, অর্থাৎ তার সকল প্রপার্টি, সকল ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট, সকল ইনকাম, সকল বিজনেসের রিফ্লেকশনটা ট্যাক্স ফাইলে অটোমেটিক দেওয়া থাকে, সবগুলো যদি প্রপারলি করা থাকে তাহলে ওই জিনিসগুলো শুধু ধরে তার অ্যাসেটটা ভ্যালুয়েশন করে তারপর সাবমিট করে দিলে এমনিতেই আপনাদের ভিসার চান্সেসটা অনেক বেশি থাকে। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমাদের দেশে এই ফাইলগুলো আসলে প্রপারলি থাকে না। তো আশা করি এই ভিডিও থেকে আপনারা যারা কানাডায় পড়াশোনা করতে চাচ্ছেন তাদের স্পন্সর সংক্রান্ত সকল প্রশ্নের আনসার পেয়ে গেছেন। তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা ইনফরমেটিভ মনে হলে লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।